আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্বে কথা বলবো আমাদের এসব বলকে জানি এই অধ্যায়ের বা এই অধ্যায়ের মধ্যে যেই জ্ঞানমূলক প্রশ্নগুলো আছে আমরা সেগুলো একটু জানার চেষ্টা করব। তো তাহলে চলো আর বিলম্ব না করে আমরা আমাদের মূল প্রশ্নতে যাচ্ছি এবং সেখান থেকে অ্যান্সারগুলো সমাধান করার চেষ্টা করেছি। দেখো, আমাদের প্রথম কোশ্চেন, বল কাকে বলে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বল কাকে বলে। তো বলের সংজ্ঞাটা কিন্তু খুব সহজ, যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করার চেষ্টা করে এবং গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করার চেষ্টা করে তাকে হচ্ছে বল বলে। তার মানে তুমি বল দ্বারা একটা স্থির বস্তুকে যেমনিভাবে গতিশীল করতে পারবা, ঠিক তেমনিভাবে একটা গতিশীল বস্তুকে চাইলে থামাতে পারবা, অথবা চাইলে তুমি তার গতির দিককে পরিবর্তন করে দিতে পারবা। এই যে এইগুলো এই বিষয়ের সাথে যে জড়িত বা যে বস্তুটা জড়িত তাকেই আমরা বল বলি। সেকেন্ড প্রশ্ন দেখো, নিউটনের গতির প্রথম সূত্রটি লিখো। আচ্ছা, তো নিউটনের গতির প্রথম সূত্র হচ্ছে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তুর স্থির থাকবে আর গতিশীল বস্তু সুষম গতিতে চলতে থাকবে। আচ্ছা, যাচ্ছি এর পরবর্তী প্রশ্ন দেখো, জড়তা কি? জড়তা কি? আচ্ছা, বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা তাকে কি বলে? জড়তা বলে। আচ্ছা, তো আমি আরেকবার বলতেছি, দেখো, বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা সেই অবস্থায় বজায় রাখতে চাওয়ার যে ধর্ম, সেই ধর্মই হচ্ছে জড়তা। দ্যাট মিনস একটা গতিশীল বস্তু সবসময় গতিশীল থাকতে চায়, একটা স্থির বস্তু সবসময় কি থাকতে চায়? স্থির থাকতে চায়। দ্যাট মিনস তুমি ধাক্কা দিলেও সে কিন্তু নড়ে না। তুমি যদি বেশি পরিমাণ বল প্রয়োগ করো তখন স্থির বস্তু নড়ে। আবার একটা গতিশীল বস্তুর যদি রাস্তার ঘর্ষণ বল না থাকতো তাহলে কি হতো? আজীবন চলতে থাকতো। তো এই যে ব্যাপারটা, যে আজীবন চলতে থাকতো, আজীবন স্থির থাকতো, তা বস্তুর এই ধর্মকে কি বলা হয়? জড়তা বলা হয়। আচ্ছা, এরপরের প্রশ্ন, ভর বেগ কাকে বলে? দেখো, ভর এবং বেগের গুণফলকে ভর বেগ বলে। তুমি এভাবে চিন্তা করতে পারো যে ধরো কোনো বস্তুর ভর হচ্ছে 5 কেজি, মানে একটা একটা বাচ্চার ভর ধরো 5 কেজি, সে ধরো 2 মিটার/সেকেন্ড বেগে দৌড়াচ্ছে। হ্যাঁ, তো এই জন্য আমরা তখন বলতে পারবো কি 10 কেজি মিটার/সেকেন্ড আর কি তার ভর বেগ, কেজি মিটার/সেকেন্ড। এইভাবে আমরা ভর এবং বেগের গুণফলকে ভর বেগ বলবো। আচ্ছা, এবারে নেক্সট কোশ্চেন বলতেছে 10 নিউটন কাকে বলে? আচ্ছা, এটার একটা সহজ উদাহরণ হচ্ছে এরকম। আমাদের সূত্রটা কি ছিল? বলের সূত্র হচ্ছে F = ma। এটা তোমরা ম্যাথ করার সময় দেখবা। বলের সূত্র হচ্ছে F = ma, যেখানে m দ্বারা বোঝানো হয় ভর আর a দ্বারা বোঝানো হয় ত্বরণ। তো এখানে বলতেছে যে তুমি m এর মান এবং a এর মান যে কোনো মান ধরতে পারো, যাদের গুণফল 10 হয়, যে কোনো মান ধরলে যাদের গুণফল 10 হবে ওই মানগুলোকে আমরা অ্যান্সার হিসেবে নিতে পারবো। এখানে উদাহরণস্বরূপ আমাকে বলতেছে যে m এর মান যদি 1 কেজি হয় আর ত্বরণের মান যদি হয় 10 মিটার/সেকেন্ড, তাহলে 1 × 10 = কত হয়ে যাবে? 10 হয়ে যাবে। তার মানে কি আমাদেরকে সেটা 10 নিউটনেই আমরা প্রকাশ করতে পারবো। এখন সবসময় যে এটাই লিখতে হবে এমন কোনো কথা নাই। তুমি চাইলে m কে 10 ধরে a কে 1 করতে পারো। মানে আমরা যদি এরকম ধরি যে a এর মানটা হচ্ছে 1 আর m এর মানটা হচ্ছে 10, তাহলে 10 × 1 = কত হবে? 10 হবে। আবার আমরা 5 এবং 2ও ধরতে পারি। এভাবে করলেই আমাদের মানে অ্যান্সারটা হয়ে যাবে আর কি। নট নেসেসারি সবসময় তোমাকে এটাই লিখতে হবে। আচ্ছা, 1 নিউটন বল কাকে বলে? একটু আগে যেটা বললাম যে 1 নিউটন বল, তাহলে যেতে এবার 1। তো তোমার F = ma ফর্মুলাতে যাও। F = ma ফর্মুলাতে যাও। তো যে পরিমাণ বল 1 কিলোগ্রাম ভরের কোনো বস্তুর উপর ক্রিয়া করে 1 মিটার/সেকেন্ড, 1 মিটার/সেকেন্ড ত্বরণ সৃষ্টি করে। দেখো, তার দুইটাই 1, এটাও 1 লাগবে, এটাও 1 লাগবে, তাহলে আবার টোটাল এটা মানে 1 হয়ে যাবে আর কি। অথবা তোমরা চাইলে এটাকে আরো ঘোরাতে পারো। লাইক আমরা এরকম জানি যে m এর মান যদি হয় 2 আর a এর মান যদি হয় 0.5, তাহলে 2 × 0.5 সেটাও 1 হয়। তোমরা যেভাবে ইচ্ছা তোমরা চাইলে সেইভাবেই করতে পারো, কিন্তু গুণফলটা যেন 1 থেকে বেশিও না হয়, 1 থেকে যেন কমও না হয়। গেল এটা। এরপরে যাচ্ছে কি, দেখো নিউটন কি? নিউটন হচ্ছে বলের একক। বলের একক হচ্ছে নিউটন। আচ্ছা, এরপরে সূত্র দেখো, নিউটনের দ্বিতীয় সূত্রটি লেখো। নিউটনের দ্বিতীয় সূত্র হচ্ছে ভরবেগ নিয়ে। তো বলতেছে যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেই দিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেই দিকে ঘটবে। বল যেদিকে কাজ করবে বস্তুর ভরবেগও সেই দিকে মানে ক্রিয়াশীল হবে। তো সহজ হিসাব। তো এখান থেকে কিন্তু আমরা ওই যে বলের যে সূত্রটা আছে F = ma, এই সূত্র থেকেই আসে। এই যে আমরা এভাবে বলি যে F = ma থাকে না, F ma যে লিখি, এই সূত্রটা মূলত কিন্তু এইখান থেকে আসে, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আসছে আর কি।
আচ্ছা, যাচ্ছি পরবর্তী প্রশ্ন। দেখো, ত্বরণ কাকে বলে? ত্বরণ বলতেছি কি, দেখো, সময়ের সাথে বস্তুর বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। সময়ের সাথে বস্তুর বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। ত্বরণের একক হলো মিটার পার সেকেন্ড স্কয়ার। ত্বরণের একক হলো মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, মহাকর্ষ বল কাকে বলে? মহাকর্ষ বল হচ্ছে যে সৃষ্টি জগতের শত বস্তুকণা আছে, তারা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলকে বলা হয় মহাকর্ষ বল। অর্থাৎ মানে পৃথিবীর যত বস্তুকণা আছে, ধরো আমার সাথে এই রুমের যেই মানে ইকুইপমেন্ট যেগুলো আছে, অংশ কণা বিভিন্ন বস্তুসমূহ যারা আছে, এদের মধ্যকার যে আকর্ষণ বল, সেই আকর্ষণ বলকে কি বলে? সেই আকর্ষণ বলকে মহাকর্ষ বল বলে। আচ্ছা, বিদ্যুৎ চৌম্বকীয় বল কাকে বলে? মানে চৌম্বকীয় বল কাকে বলে? যে দুটি আহিত কণা তাদের আধানের কারণে একে অপরের মধ্যে যেই আকর্ষণ বল বা একে অপরের প্রতি যে আকর্ষণ বল কাজ করে তাকে বৈদ্যুতীয় চুম্বকীয় বল বলে। এখন একটা উদাহরণ দিলে তোমরা জিনিসটা একটু ভালো বুঝবা। যে ধরো একটা পজিটিভ চার্জ, এর পাশে যদি তুমি একটা নেগেটিভ চার্জ নিয়ে আসো, তখন কি করবে? একে অপরের প্রতি আকর্ষণ বল কাজ করবে। আবার যদি একটা পজিটিভ, এর পাশে অ্যানাদার কোনো পজিটিভ আসে, একটা পজিটিভ এবং এর পাশে অ্যানাদার কোনো পজিটিভ আসে, তখন সেখানে আমরা কি করব? একে অপরের উপর আকর্ষণ বল এখানে কাজ করবে। দুর্বল নিউক্লিয় বল কাকে বলে? দুর্বল নিউক্লিয় বল হচ্ছে যে বল তড়িৎচুম্বক বল থেকে দুর্বল, তড়িৎচুম্বক বল থেকেও দুর্বল, প্রায় কত গুণ? দেখো, ট্রিলিয়ন গুণ। কিন্তু মহাকর্ষ বলের মতো দুর্বল নয়, তাকে দুর্বল নিউক্লিয় বল বলে। মানে মহাকর্ষীয় বল যতটা দুর্বল, এর থেকে সবল হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। কিন্তু আবার তড়িৎচুম্বক বল থেকে দুর্বল, তড়িৎচুম্বক বল থেকে দুর্বল, তাদেরকে আমরা বলতেছি দুর্বল নিউক্লিয় বল। নিউটনের গতি বিষয়ক তৃতীয় সূত্রটি লিখো। নিউটনের গতি বিষয়ক তৃতীয় সূত্রটি হলো যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। প্রত্যেক ক্রিয়ারই একটা সমান বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। আচ্ছা, তো আমরা যাচ্ছি এর পরবর্তী অংশে। দেখো, আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন হচ্ছে স্পর্শ বল কাকে বলে? আচ্ছা, পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, স্পর্শ বল কাকে বলে? যে বল কেবল দুটি বস্তুর ভৌত সংস্পর্শে এসে পরস্পরের উপর ক্রিয়া করে তাদেরকে স্পর্শ বল বলে। মানে স্পর্শ বল বলতে বোঝানো হয় যে যেরকম ধরো আমার হাতের সাথে এই কলমটা আমি এরকম স্পর্শ করে এটাকে বল প্রয়োগ করলাম, তাহলে স্পর্শ বল বলতে বোঝানো হয় স্পর্শ হতে হবে, একটার সাথে একটা টাচ বা সংস্পর্শ থাকতে হবে, তখন আমরা এটাকে স্পর্শ বল বলবো। আচ্ছা, মধ্যাকর্ষণ বল কি? এ মহাবিশ্বের সকল বস্তুকণা এদের ভরের উপর কি করে? নিজেদেরকে আকর্ষণ করে আর কি, এবং এই বলকে বলা হয় কি? মধ্যাকর্ষণ বল। অর্থাৎ এই মহাবিশ্বের সকল বস্তুকণা এদের ভরের দরুন পরস্পরের উপর যে বল প্রয়োগ করে একে অপরকে নিজের দিকে টানে, তাহলে এই বলকে বলা হয় মধ্যাকর্ষণ বল। তো দেখো, মধ্যাকর্ষণ বল নিয়ে আমরা কথা বললাম যে পৃথিবীর প্রত্যেকটা বস্তু একে অপরকে নিজের দিকে আকর্ষণ করতেছে। সো এই আকর্ষণকে আমরা ভরের কারণেই আকর্ষণটা হচ্ছে, তো এটাকে আমরা বলতেছি মধ্যাকর্ষণ বল। আচ্ছা, অভিকর্ষজ বল কাকে বলে? অভিকর্ষজ বল হচ্ছে যে আমরা যে বললাম যে পৃথিবীর প্রত্যেকটা বস্তু একে অপরকে আকর্ষণ করতেছে, এই বস্তুসমূহের মধ্যে একটা যদি পৃথিবী হয়, তখন এই যে আকর্ষণ বল, সেই আকর্ষণ বলকে অভিকর্ষজ বল বলা যাবে। আবর্ত ঘর্ষণ কাকে বলে? দেখো, একটি তলের উপর যখন অন্য একটি বস্তু গড়িয়ে বা ঘুরতে ঘুরতে চলার সময় যে ঘর্ষণ অনুভব করে, তখন আবর্ত ঘর্ষণ, মানে একটা তলের উপর আরেকটা বস্তু ঘুরবে, ঘুরতে ঘুরতে যে এইটা পড়বে, তখন তাকে আবর্ত ঘর্ষণ বলে। স্থিতি ঘর্ষণ কাকে বলে? দুটি বস্তু একে অন্যের সাপেক্ষে স্থির থাকা অবস্থায় যে ঘর্ষণ বল অনুভব করে তাকে স্থিতি ঘর্ষণ বলে। একে অপরের সাথে স্থির থাকা অবস্থায় যে ঘর্ষণ বলটা অনুভব করে, তখন তাকে স্থিতি ঘর্ষণ বলে। গতি ঘর্ষণ কাকে বলে? একটি বস্তুর সাপেক্ষে অন্য বস্তুটি যখন চলমান হয়, মানে একটা বস্তু স্থির আর একটা বস্তু চলমান হয়, তখন যেই ঘর্ষণ তৈরি হয় তাকে গতি ঘর্ষণ বলে। বল বিয়ারিং কি? বল বিয়ারিং হলো স্টিলের ক্ষুদ্র বল যা গতিশীল যন্ত্রগুলোর মাঝে কি করে? ঘর্ষণ কমানোর জন্য এবং গতি সহজ করার জন্য ব্যবহার করা হয়। যেরকম আমরা চাকার মধ্যে বিয়ারিং ইউজ করি যাতে চাকার ঘর্ষণ বলটা কম হয়, তো এইভাবে আমরা বল বিয়ারিং ইউজ করতে পারি। ওটাকে আবার হচ্ছে অয়েল দেওয়া হয়, তো ওই অয়েলটা ঘর্ষণ বলটাকে আরও প্রোটেক্ট করে, তখন জিনিসটা আরও স্মুথলি এবং দ্রুত চলাচল করতে পারে, দ্রুত ঘুরতে পারে, এইভাবে কাজ করে। তো আমাদের এই অধ্যায়ের এসব বলকে জানি, এই অধ্যায়ের যে জ্ঞানমূলক প্রশ্নগুলো ছিল, বিভিন্ন বোর্ডে আসা প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো আমরা সব সমাধান করে ফেললাম। তো আমি আশা করছি তোমরা এইটুকু অংশ প্রপারলি বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই, নতুন কোনো পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।